গ্লোব বায়োটেকের করোনার টিকা বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রোটোকল জমা, অনুমোদন পেলেই পরীক্ষামূলক প্রয়োগ শুরু। উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে বেড়েছে শীতের তীব্রতা, বিপর্যস্ত জনজীবন। হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে কয়েক গুণ। সিনেমা শিল্পকে বাঁচিয়ে রাখতে হচ্ছে ১,০০০ কোটি টাকার ফান্ড, জানালেন প্রধানমন্ত্রী। ৩১ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে দেওয়া হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯। অবশেষে দূর হচ্ছে পদ্মা সেতুর ২ প্রান্তের রেললাইনের নকশা জটিলতা, জাজিরায় বাড়ছে খুঁটি, মাওয়ায় ভাঙা পড়বে ২টি পিলার। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। বিএমআরসিতে গ্লোব বায়োটেকের তৈরি টিকা বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রোটোকল জমা দিয়েছে সিআরও বাংলাদেশ। সেখানে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাব। বাপ্পি, মহামারী করোনার আতঙ্কে যখন পুরো বিশ্ববাসী, নানা দেশ কিন্তু ইতিমধ্যে ভ্যাকসিন প্রয়োগও শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশও পিছিয়ে নেই, বাংলাদেশের বিজ্ঞানীরাও পিছিয়ে নেই। আমরা যেমনটা জেনেছি যে মহামারীর শুরুর পর থেকে, অর্থাৎ গত ৮ মার্চ, অর্থাৎ গত বছরের ৮ মার্চ যখন বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়, ঠিক তখন থেকেই গ্লোব বায়োটেক তারা নিজস্বভাবে ভ্যাকসিন উৎপাদন বা উদ্ভাবনে তারা আত্মনিয়োগ করে। এবং এর মাধ্যমে আমরা যেমনটা জেনেছি যে গ্লোব বায়োটেক বঙ্গভ্যাক্স নামে একটি ভ্যাকসিন আবিষ্কার করেছেন এবং তারা ইতিমধ্যে দাবি করেছেন যে প্রাণী দেহে এটি কার্যকরীভাবে কাজ করেছে। এখন তারা মানুষের দেহে প্রয়োগের জন্য যে ক্লিনিক্যাল ট্রায়াল, সেই ক্লিনিক্যাল ট্রায়ালের নৈতিক অনুমোদন দিতে আজ সেই নৈতিক অনুমোদন নিতেই কিন্তু তারা আজকে এসেছে বিএমআরসিতে। এবং ঠিক এই মুহূর্তে সেই যে নৈতিক অনুমোদন নেওয়ার জন্য যেসব ইথিক্যাল কাগজপত্র যেগুলো জমা দিতে হয়, যে আবেদন, সেই আবেদনের প্রক্রিয়াটি চলছে। আমরা দেখেছি যে এখানে গ্লোব বায়োটেকের যে প্রতিনিধি দল তারা রয়েছে, তাদের বিজ্ঞানীরা রয়েছেন, একই সঙ্গে তারা যে প্রতিষ্ঠানের মাধ্যমে এটি দিচ্ছে অর্থাৎ সিআরও, সেই প্রতিষ্ঠানটিও এখানে রয়েছে। তবে এখানে আবেদন প্রক্রিয়া করতে এসে অনেকটা ঝক্কি ঝামেলার মধ্যে পড়তে হয়েছে গ্লোব বায়োটেক। আমরা প্রথমে দেখেছি যে বিএমআরসিতে আসার পরেই যে 4 তলা যে ভবনটিতে, সেই ভবনের 4 তলায় এসে কিন্তু তারা একটু ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। তাদেরকে প্রথমে দরজা খোলা হয়নি এবং তারা 4 তলা 5 তলা বিভিন্ন ফ্লোরগুলোতে ঘুরে ঠিক এই মুহূর্তে তাদের আবেদনের যে প্রক্রিয়াটি সেটি তারা জমা দিচ্ছে। আমার কথা হয়েছিল এই গ্লোব বায়োটেকের একজন বিজ্ঞানী ডাক্তার আসিফ মাহমুদ। তিনি যেমনটা জানিয়েছেন যে তারা যে পদ্ধতিতে এই ভ্যাকসিনটি উদ্ভাবন করেছেন সেটি আমেরিকার মডার্নার প্রযুক্তি অনুসারে, এবং মডার্নাতে আমেরিকার সরকার 4 দিনের মতো সময় লেগেছিল এই নৈতিক অনুমোদন দিতে, অর্থাৎ যে ভলেন্টিয়ারদেরকে প্রয়োগ করা হবে সেই বিষয়টির অনুমোদন পেতে মডার্নার 4 দিন সময় লেগেছিল। সুতরাং গ্লোব বায়োটেকে ধারণা করছেন বা মনে করছেন যে তারাও খুব অল্প সময়ের মধ্যেই এই অনুমোদন পেয়ে যাবে। এই অনুমোদন পাওয়ার পরপরই কিন্তু তারা যে ক্লিনিক্যাল ট্রায়াল, সেই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবেন এবং এরপরেই তারা মূলত বুঝতে পারবেন যে মানব দেহে কতটা কার্যকর হিসেবে কাজ করছে এই ভ্যাকসিন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু তারা স্পষ্ট হতে পারবেন। সুতরাং বলা যেতে পারে আজ অনেকটাই এগিয়ে যাচ্ছে এই গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্সের যে কার্যক্রম, সেই কার্যক্রম আজকে তারা জমা দেওয়ার পর যে সময়টুকু লাগবে অনুমোদন পেতে, সেই অনুমোদন পাওয়ার পরপরই কিন্তু মানব দেহে ক্লিনিক্যাল ট্রায়ালের কাজটি তারা শুরু করতে পারবেন। খবর এই ছিল আমার কাছে সবশেষ খবর গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্সের অনুমোদন পাওয়ার যে আবেদন প্রক্রিয়া তার। খবর করোনার ভ্যাকসিনের অনুমোদনের বিষয়টি জানাচ্ছিলেন রাশেদ বাপ্পি। শৈত্যপ্রবাহের কবলে দেশের উত্তরাঞ্চল, হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। আরও 2 থেকে 3 দিন শীত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কমে উত্তরাঞ্চলে বেড়েছে শীত, হাড় কাঁপানো ঠান্ডায় জুবুথুবু জীবন। বেলা বাড়লেও রংপুরে দেখা নেই সূর্যের, চারপাশ ঢাকা কুয়াশায়। কাজের জন্য বের হয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়ে ছিন্নমূলে খেটে খাওয়া মানুষ। শীতের কাপড় না থাকায় দুর্ভোগ তাই একটু বেশি। এদিকে দুর্ঘটনায় রাতে সকাল 10টা পেরিয়ে গেলেও মহাসড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। খুব বেশি গতকাল বেশি ছিল, আজকে মনে হয় একটু তার থেকে একটু কম লাগে। তারপরেও ঠান্ডা, প্রচুর ঠান্ডা। বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট করবার লাগছে, পেশাব পায়খানা করে, ধোয়া ধুই, ঠান্ডা লাগে, বাচ্চার মেডিকেল নিয়ে আসতে হয়। একদিকে করোনা, অন্যদিকে শীত জেঁকে বসায় বিপর্যস্ত জনজীবন। কাজে না যেতে পারলে তো এখন সমস্যা, ঠান্ডা প্রচুর, শ্বাসকষ্ট, জ্বর, কাশ,
এটা বেশি দেখা যাচ্ছে এই ঠান্ডার মধ্যে, প্রচণ্ড ঠান্ডা উত্তরবঙ্গে। আরও 2 থেকে 3 দিন শীতের তীব্রতা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জলীয় বাষ্পের পরিমাণটা বেশি হওয়ার কারণে এবং সেই সাথে সাথে বাতাসের যে প্রবাহটা, এই কারণেই মূলত ঠান্ডাটা লাগতেছে। এটা আরও 2-1 দিন হয়তো কন্টিনিউ করবে, তারপরে হয়তো আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। রংপুরে গড় তাপমাত্রা থাকে 8 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস। সময় সংবাদ, রংপুর। তীব্র শীতে ঠাকুরগাঁওয়ে গত কয়েকদিনে হাসপাতালে বেড়েছে কয়েক গুণ রোগী। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে জেলা আধুনিক হাসপাতালে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। আমরা সরাসরি তার কাছে যাব। বকুল। ধন্যবাদ খবির। আপনি যেমনটি বলছিলেন যে ঠাকুরগাঁয়ে যে শীতের পরিস্থিতি তা কিন্তু দিন দিন সত্যিকার অর্থেই বাড়ছে। তবে আমরা হাসপাতালের চিত্রগুলো যদি একটু তুলে ধরি, দর্শকদের আপনার মাধ্যমে জানাতে চাই। আমরা রয়েছি ঠাকুরগাঁও সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে। এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে জেলার 5টি উপজেলার যারা অভিভাবকরা আছেন তাদের শিশুদের নিয়ে কিন্তু এই চিকিৎসা সেবা নেওয়ার জন্য তারা কিন্তু এসছেন। তো এই অবস্থাতে শিশু ওয়ার্ডের যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমি বলতে পারি যে একদম সেই রকম একটি ভিড় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা শিশু ওয়ার্ড ঘুরে দেখেছি, যেই ধরনের হাসপাতালে বিছানা রয়েছে তা কিন্তু বিছানার সংকটের মধ্যে পড়েছে হচ্ছে অভিভাবকরা। এক একটি বিছানায় আমরা লক্ষ্য করেছি 4 থেকে 5 জন অভিভাবক তাদের শিশুদের নিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন এবং যারা চিকিৎসা সেবা নিতে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি। যারা অভিভাবকরা আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেই জিনিসটি বলছেন যে সদর হাসপাতালে তারা মূলত আসে যারা অতি দরিদ্র এবং হতদরিদ্র মানুষ, তারা কিন্তু হাসপাতালমুখী হয় চিকিৎসা সেবা নেওয়ার জন্য। সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থার সুবিধা নেওয়ার জন্য তারা কিন্তু ক্লিনিকে সেই অর্থের অভাবে যেতে পারে না। তবে সদর হাসপাতালে এসে তারা কিন্তু অনেকটাই বিড়ম্বনায় পড়ে বলে আমাদেরকে বলছেন। তারা যে জিনিসটি আমাদেরকে বারবার জানিয়েছেন যে বর্তমানে শীতকালীন সময়ে বিছানা সংকটে পড়ে তারা কিন্তু মেঝেতেই অনেকে চিকিৎসা নিচ্ছেন। তো এই অবস্থাতে তারা ওষুধ সংকটের কথাও আমাদেরকে জানিয়েছেন যে যেই পরিমাণ তাদের চিকিৎসা সেবায় ওষুধ প্রয়োজন তা কিন্তু এই সদর হাসপাতাল থেকে দেয়া হচ্ছে না। তারা কিছুটা হয়তো পাচ্ছে, আর বেশিরভাগ ওষুধেই কিন্তু বাহির থেকে কিনতে হচ্ছে। তারা যেই অভিযোগটি আমার কাছে বারবার করেছেন তা হচ্ছে যে এখানে সদর হাসপাতালে সরকারের সেবা নিতে আসে, সরকারের কাছে যে ঔষধ এবং অন্যান্য যেই চিকিৎসা সেবাগুলো আছে তা কিন্তু বিনা পয়সায় নেওয়ার কথা, কিন্তু ম্যাক্সিমাম ওষুধেই কিন্তু বাহির থেকে কিনে আনতে হচ্ছে। এতে করে সাধারণ মানুষ যারা গরিব দুঃখীরা আছে তারা কিন্তু অর্থ সংকটে পড়ছে। তো এই ছিল ঠাকুরগাঁয়ের এই হাসপাতালের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। খবির। শীতজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে ঠাকুরগাঁওয়ে, সে খবর জানাচ্ছিলেন জিয়াউর রহমান বকুল। অবশেষে দূর হচ্ছে পদ্মা সেতুর 2 প্রান্তে রেললাইনের নকশা জটিলতা। জাজিরা প্রান্তের পিলারে খুঁটি বাড়িয়ে সংশোধন করা গেলেও মাওয়া প্রান্তে পিলার ভাঙার কোনো বিকল্প নেই রেল মন্ত্রণালয়ের হাতে। চলতি সপ্তাহে এমন সংশোধিত নকশাই তারা জমা দিয়েছে সেতু মন্ত্রণালয়ে। সাইফুল ইসলামের তোলা ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। জটিলতা দেখা দেয় গত বছরের জুলাই মাসে। সড়ক থেকে সেতুতে গাড়ি ও ট্রেন ওঠার জন্য যে ভায়াডাক্ট নির্মাণ করা হচ্ছে সেখানে সেতুর 2 প্রান্তে রেলের 2টি করে 4টি পিলারে মেলে ত্রুটি। আন্তর্জাতিক মান অনুযায়ী রেলের পিলারগুলোর নিচ দিয়ে সেতুতে গাড়ি উঠতে হলে পিলারে যে 15.5 মিটার উচ্চতা ও 5.8 মিটার প্রস্থ থাকা দরকার তা নেই। বিষয়টি জানার পরই ত্রুটিপূর্ণ এলাকায় রেলের কাজ বন্ধ করে দেয় সেতু মন্ত্রণালয়। এ নিয়ে গত 6 মাসে জল ঘোলা হয়েছে অনেক। একটি সংশোধিত নকশা রেল মন্ত্রণালয় জমা দিলেও সেটি প্রত্যাখ্যান করে সেতু মন্ত্রণালয়। পরে বুয়েটের সহযোগিতায় 31শে ডিসেম্বর জাজিরা প্রান্তের ত্রুটিপূর্ণ 2টি পিলারের প্রতিটিতে বাড়তি 2টি করে খুঁটি যোগ করে আরেকটি নকশা জমা দেয় রেল মন্ত্রণালয়। এবার চলতি সপ্তাহে মাওয়া প্রান্তের জন্য জমা দিয়েছে 3য় নকশা। তবে এই নকশায় সেতু মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী পিলারের উচ্চতা আর প্রস্থ নিশ্চিত করতে ভাঙতে হবে 2টি পিলার। ওনাদের মতামত পাওয়ার পর সিদ্ধান্ত নিয়ে বলছে ভাঙতে হবে কিনা। এখন আমরা আমাদের কনসেপচুয়াল ড্রয়িংটা দিয়েছি, ওরা কি মতামত দেয় তারপর ডিপেন্ড করবে।
আমরা ডিটেল ডিজাইনটা এখনো পাইনি, কনসেপ্টের ডিজাইনটা দিদি ওকে করে দিয়েছে, সেই অনুযায়ী ডিটেল ডিজাইন করছে, তারপরে বলতে পারবো। মাওয়া অংশে ভায়াডাক্টের 14 ও 15 নম্বর পিলার দুটি ভাঙতে এর মধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। এই দুটি পিলারের নিচ থেকে সরিয়ে নেওয়া হয়েছে মাটি। সংশোধিত নকশায় সেতু মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলেই শুরু হবে ভাঙার কাজ। জুলাই থেকে জানুয়ারি 6 মাস পর আবার কাজ শুরু হচ্ছে এই মাওয়া প্রান্তে রেলের ভায়াডাক্টের। মাওয়া ও জাজিরা দুই প্রান্তেই রেলের ভায়াডাক্টের নকশার সমাধান মেলায় হাঁপ ছেড়ে বেঁচেছেন পদ্মা সেতুর প্রকৌশলীরা। আগামী মাসের মধ্যেই দুই প্রান্তে সংশোধিত নকশায় কাজ শুরু করার ব্যাপারে আশাবাদী রেল কর্তৃপক্ষ। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিমান পরিবহনের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে নির্মাণ করা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। বিশ্বসেরা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে আধুনিক সব সুযোগ সুবিধা থাকবে এখানে। সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত 21,500 কোটি টাকা ব্যয়ের এই টার্মিনালে আন্তর্জাতিক মানের সব সেবা পাবেন যাত্রীরা। এরই মধ্যে শেষ হয়েছে 10% কাজ। রিপোর্ট হাজেরা শিউরির। বিশ্বের শীর্ষ 10 বিমানবন্দরের মধ্যে সবচেয়ে সেরা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। সাগরের কোল ঘেঁষে নান্দনিক শৈলীতে নির্মিত এই বিমানবন্দরটি আধুনিক প্রযুক্তির সুবিধা ও সেবা দিয়ে প্রথম স্থান ধরে রেখেছে টানা 8 বছর। ভৌগোলিকভাবে আকাশপথে যোগাযোগের সুবিধাজনক অবস্থানে থাকায় এই সুযোগ লুফে নিতে চায় বাংলাদেশ। চাঙ্গি বিমানবন্দরের মতো আধুনিক প্রযুক্তির সমন্বয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য নির্মাণ করা হচ্ছে তৃতীয় টার্মিনাল। বিমানবন্দরের দক্ষিণ পূর্ব পাশে 3,500 একর জমির ওপর 1,500 শ্রমিকের শ্রমে দ্রুতগতিতে চলছে মেগা এই প্রকল্পের কাজ। পদ্মফুলের আদলে করা এ টার্মিনালের নকশাও করেছেন সিঙ্গাপুরের খ্যাতিমান স্থপতি রোহানি বাহারিন। এই টার্মিনালের প্রথম ধাপে থাকবে 12টি বোর্ডিং ব্রিজ, 16টি লাগেজ বেল্ট, বহুতল কার পার্কিং, উড়োজাহাজ রাখার 35টি পার্কিং বে ছাড়াও দ্বিতীয় ধাপে নির্মাণ করা হবে আরেকটি রানওয়ে। খুব শিগগিরই বিমানবন্দরে অত্যাধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ও র্যাডার বসবে। কর্তৃপক্ষের প্রত্যাশা, সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত তৃতীয় টার্মিনালটি চালু হলে পাল্টে যাবে শাহজালাল বিমানবন্দরের চেহারা। অতিরিক্ত প্যাসেঞ্জার বহন করা, প্যাসেঞ্জার হ্যান্ডলিং, কার্গো হ্যান্ডলিং সবকিছু হবে অটোমেটিক। এন্ট্রি এক্সিট প্রসেসগুলো সবগুলো ডিজিটাল হবে। তো এটা হবে একেবারে যে কোনো বিশ্বের অত্যাধুনিক বিমানবন্দরের সমতুল্য একটা বিমানবন্দর। ভৌগোলিক কারণে সময় ও খরচ কম লাগায় শুধু উত্তর দক্ষিণ নয়, পূর্ব পশ্চিমের দেশগুলোর বিমান ওঠানামার কেন্দ্র হয়ে উঠবে এই বিমানবন্দর। প্যাসেঞ্জার যখন যাতায়াত করবে সে একটু কম খরচে যাতায়াত চাবে এবং ভালো কানেক্টিভিটি চাবে। পিপল উইল প্রিফার টু কাম দিস সাইড বিকজ আমাদের ইস্ট ওয়েস্ট এবং নর্থ সাউথের কানেক্টিভিটিতে কম সময় লাগবে। পুরো মিলিয়ে ওয়ার্ল্ড পপুলেশনের অলমোস্ট 40% প্লাস কাভার করতে পারছেন। গত উইন্টার শিডিউল থেকে ঢাকাকে হাব হিসাবে হাব কনসেপ্টে আমরা ফ্লাইট শিডিউল ডিক্লেয়ার করেছি। অর্থাৎ আমার টরন্টো ফ্লাইট, টোকিও ফ্লাইট, লন্ডন ফ্লাইট, এইগুলোর সাথে কাঠমান্ডু, ব্যাংকক, দিল্লি, ক্যালকাটা, এখানে সবগুলো ফ্লাইট 2 থেকে 4 ঘন্টার মধ্যে ইস্ট ওয়েস্টের একটা শর্টেস্ট কানেক্টিভিটি হবে। তৃতীয় টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দর দিয়ে বছরে 2 কোটি যাত্রী যাতায়াত করতে পারবে, আর প্রায় 2.5 লাখ বিমান ওঠানামা করবে এই বিমানবন্দরে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। চলচ্চিত্র শিল্পকে হারিয়ে যেতে দেয়া হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, এ খাতের উন্নয়নে 1,000 কোটি টাকার ফান্ড করা হচ্ছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019 প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বক্তব্য রাখেন। উপজেলা পর্যায়েও সিনেমা হল করতে ঋণ দেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় 31 ব্যক্তি ও 2টি প্রতিষ্ঠানকে 26টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019 দেওয়া হয়। এখানে আমরা অবশ্য নাম দিয়েছি যে চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট, কিন্তু এই কল্যাণ ট্রাস্টে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সকলের যাতে সুযোগটা হয় সে ব্যবস্থাটা কিন্তু আমি করে দিয়েছি। সরাসরি তাদেরকে আমরা দেখি না, চিনি না, কিন্তু নেপথ্যে থেকে এই চলচ্চিত্রটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যারা কাজ করেন, দিনরাত অক্লান্ত পরিশ্রম করেন, জীবনের ঝুঁকি নেন, সেই যন্ত্রশিল্পী থেকে কলাকুশলী থেকে শুরু করে সেট তৈরি করা থেকে তাদের সকলের বিষয়টাও কিন্তু আমরা এই ট্রাস্টে রেখে দিচ্ছি। আমাদের আরেকটা লক্ষ্য হলো যে আমি একেবারে উপজেলা বা ইউনিয়ন পর্যায় পর্যন্ত
এই চলচ্চিত্রটাকে আসলে আমাদের দেশের সাধারণ মানুষের বিনোদনের একমাত্র জায়গা হচ্ছে এই চলচ্চিত্র, কিন্তু সেই জিনিসটাই এখন আস্তে আস্তে মানে আমি বলবো শেষ হয়ে যাচ্ছে। আর তাছাড়া ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলে যদি না করা হয় তাহলে কিন্তু এই আকর্ষণটাও থাকে না বা মার্কেটও পাওয়া যায় না। সেই কারণে এফডিসিকে যেমন উন্নত করবার জন্য ইতিমধ্যে একটা প্রজেক্ট আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, সেখানেও অনেক টাকা, আর কবিরপুরের যে জায়গাটা জাতির পিতা দিয়ে গিয়েছিলেন সেটাকেও শুটিংয়ের জন্য একটা উপযুক্ত আধুনিক জায়গা হিসেবে সেটা উন্নয়নের কাজ করে যাচ্ছি। সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৮ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার ইকরামুল কবির। আমরা সরাসরি তার কাছে যাব। ইকরাম। ধন্যবাদ কবির। এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সিলেটের এমসি কলেজে যে ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণ করেছিল সেই গণধর্ষণ মামলার যে ৮ আসামি, সেই ৮ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে এবং সেই ৮ আসামি আদালতে উপস্থিত ছিলেন যখন চার্জ গঠন করা হচ্ছে এবং তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। সবাই তাকে নির্দোষ দাবি করেছে এবং বলে রাখা প্রয়োজন গত 25 সেপ্টেম্বর এই এমসি কলেজের রাতে এমসি কলেজ ছাত্রাবাসে অভিযুক্তরা সেই গৃহবধূকে স্বামীকে বেঁধে স্বামীর কাছে গাড়িতে ধর্ষণ করে এবং তারা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী এমসি কলেজের এবং সেই যে ৮ আসামি সাইফুর রহমান, তারেক, শাহরুনি, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, মাসুম, আইনুল এবং রাজন, এই 8 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আদালতে এই 8 জনের মধ্যে আরও 3 জন তারা অব্যাহতি চেয়েছিল এবং 2 জন জামিন চেয়েছিল। সবার জামিন নামঞ্জুর করে অব্যাহতি নামঞ্জুর করে আদালত এবং আদালতের বিচারক মোহাম্মদ মহিতুল হক সেই খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই চার্জ গঠন করে। আজকে আদালতে ঠিক 11টায় আদালত বসে এবং আদালতের কর্মসূচি বা কার্যসূচিতে প্রথমে ছিল এই মামলার চার্জ গঠন এবং প্রায় 20 থেকে 25 মিনিট শুনানি শেষে আদালত চার্জ গঠন করে এবং আজ থেকে বলা যায় এই মামলার বিচার কাজ শুরু হলো এবং আসামি পক্ষের কয়েকজন আইনজীবী এখানে ছিলেন, বাদীপক্ষের কয়েকজন আইনজীবী ছিলেন এবং উভয় বলেছে যে অভিযোগপত্র দায়ের করা হয়েছে বা চার্জশিট দাখিল করা হয়েছে তার ব্যাপারে তাদের কোনো অভিযোগ নয়, একটি সুন্দর ত্রুটিমুক্ত চার্জশিট গঠন করা হয়েছে। বলে রাখা প্রয়োজন যে 25 সেপ্টেম্বর যে মামলাটি হয়েছিল, যে ঘটনাটি ঘটেছিল পরের দিনই তার স্বামী, এই নির্যাতিতার স্বামী এসএমপি শাহপরান থানায় এই মামলা দায়ের করেন এবং মামলার 8 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং ডিএনএ পরীক্ষায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। সেক্ষেত্রে আদালতের যে চার্জশিটে দাখিল করা হয়েছে এবং আজকে চার্জ গঠন করা হয়েছে সেটি একেবারে ত্রুটিমুক্ত বলে সবাই অভিমত দিয়েছেন এবং মামলার পিপি এবং অভিমত দিয়েছেন। খবির, এই ছিল সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আজকে যে এমসি কলেজে ছাত্রাবাসে গণধর্ষণ মামলার যেই 8 আসামি, সেই 8 আসামির বিরুদ্ধে চার্জ গঠনের সর্বশেষ খবর। ইকরামুল কবির জানাচ্ছিলেন সিলেট থেকে। একের পর এক প্রকল্প হাতে নিয়েও কারাগারকে সংশোধনাগারে রূপান্তর করা সম্ভব হচ্ছে না। আবার কারাপণ্যের যথাযথ বাজারজাত নিশ্চিত করতে না পারায় অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন কারিগররা। সেক্ষেত্রে আরও বড় পরিসরে পরিকল্পনা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। তবে কারা কর্তৃপক্ষ বলছে জনবল নিয়োগের প্রক্রিয়া শেষ হলেই ত্বরান্বিত হবে এসব প্রকল্প। খলিলুর রহমানের ক্যামেরায় রিপোর্ট রাশেদ লিমনের। জেল কোড অনুসারে একজন বন্দীর জন্য 35 বর্গফুট জায়গা বরাদ্দ দেওয়ার কথা থাকলেও এই চিত্র বলছে ভিন্ন কথা। কারা কর্তৃপক্ষের দেয়া সবশেষ তথ্য বলছে দেশের কারাগারে মোট ধারণ ক্ষমতা 42,150 জন, অথচ দেশের বিভিন্ন কারাগারে মোট বন্দী 82,290 জন। যদিও বেলা শেষে হিসেবটা এমন হলেও সারা দিনের হিসাবটা কিছুটা অন্যরকম। সকালে নাস্তা রুটি, দুপুরে ভাত, 12টা বাজে। 14 শিকের মাঝে বন্দি একটি জীবন। কারাবাস সম্পর্কে সাধারণ মানুষের ধারণাটা অনেকটাই এমন, তবে এখানে এলে চোখের সামনে যে বাস্তবতা উঠে আসে সেটি কিন্তু সেই ধারণা থেকে অনেকটাই আলাদা। সকালের শুরুটা পত্রিকার পাতা কিংবা বইয়ের মলাট ভেঙে হয় কারো। ধর্মীয় শিক্ষা, শরীরচর্চা, খেলাধুলা আর সাংস্কৃতিক নানা আচার অনুষ্ঠানে বদলে দিয়েছে জেল জীবনের মানে। জেল সম্বন্ধে আমাদের একটা ভীতিকর এবং খুব খারাপ একটা ধারণা ছিল, এখানে এসে সেই ধারণাটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। বন্দি পুনর্বাসনের আওতায় দেশের বড় কারাগারগুলোতে বন্দীদের জন্য গড়ে উঠেছে ছোট ছোট বেশ কিছু শিল্প। দক্ষতা বাড়াতে চলছে প্রশিক্ষণ।
তবে পণ্য বিপণন ব্যবস্থা ঠিকঠাক না হওয়ায় কিংবা স্বাভাবিক জীবনে ফিরে এসব দক্ষতা কাজে লাগানোর প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থা গড়ে তুলতে না পারায় অনেক ক্ষেত্রেই তার সুফল মিলছে না। আমি যদি বের হই তাহলে আমি চেষ্টা করবো আমি নিজেই পার্লার দেওয়ার জন্য। সরকার যদি দেখশন করে তাহলে ফিরে সে একটা বিশাল বড় একটা দায়িত্ব নিয়ে পালন করতে পারবো। তথ্য বলছে কারা অধিদপ্তরের 12,178টি পদের বিপরীতে এখন শূন্য পদ 2022। তাই কারা কর্তৃপক্ষের দাবি সবার আগে মেটাতে হবে জনবল ঘাটতি। তাই বিশেষজ্ঞরাও জোর দিচ্ছেন বড় পরিসরে এসব নিয়ে পরিকল্পনা বাস্তবায়নের। আপনার নীতিতেই পরিবর্তনটা আসবে, তখন কিন্তু আপনার মানে আইন নীতি তারপরে আপনার অবকাঠামো সব পরিবর্তন করতে হবে। এই বিষয় নিয়ে আমরা শুরু করেছি, আমরা আশা করি যে এটার বিস্তৃতি আরও আমরা করতে পারবো। আমরা চেষ্টা করছি এই কার্যক্রমকে আরও কিভাবে গতিশীল করা যায়। দক্ষতা বৃদ্ধির এসব কার্যক্রমে গতি আসলে হয়তো অপরাধের শাস্তি পাওয়া এই মানুষগুলো স্বাভাবিক জীবনে ফিরে দক্ষ জনগোষ্ঠীতে বদলে যাবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনার স্থবিরতা কাটিয়ে অবশেষে 2.5 লাখ কোটি টাকার বিনিয়োগ লক্ষ্যমাত্রা নিয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে গড়ে উঠছে একের পর এক শিল্প কারখানা। চুক্তি হওয়ার সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেওয়া হচ্ছে কারখানা স্থাপনের নির্ধারিত স্থান। চলতি বছরের মাঝামাঝি উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ এবং জাপানের দুটি স্টিল মিল। নূরজামাল আতিকের ক্যামেরায় কমলদের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। শ্রমিকদের শোরগোল, গাড়ি আর যন্ত্রের শব্দের সরগরম, একসময়ের পানিতে ডুবে থাকা চরাঞ্চল এখন দেশের সর্ববৃহৎ শিল্পনগরী মিরেশ্বরাই ইকোনমিক জোন। জাতির জনকের নামকরণে নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শিল্পনগর। করোনার কারণে আটকে যাওয়া কাজ এগিয়ে নিতে শ্রমিকদের চেষ্টার কোনো কমতি নেই। প্রতিদিন কোনো না কোনো প্রতিষ্ঠান ঘটা করে তার কারখানা স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। চরের মাটিতে কাটা হচ্ছে কারখানা স্থাপনের খুশির কেক। আবার কোনো কোনো প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা আসছেন কাজের অগ্রগতি দেখতে। যখন ফরেন ইনভেস্টমেন্ট আসবে দেখবেন তাদের সঙ্গে সঙ্গে অনেকগুলি লোকাল ইন্ডাস্ট্রি এবং মাল্টিপ্লায়ার ইফেক্ট হিসেবে অনেকগুলো ডেভেলপ হয়ে যাবে। 2 বছরের কম সময় ধরে চলে আসছে দেশের সর্ববৃহৎ এই শিল্পনগরী গড়ে তোলার কাজ। ইতিমধ্যে এখানে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে বিদেশি নানা প্রতিষ্ঠান। আগামী 5 বছরের বিনিয়োগের পরিমাণ 3 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা কর্তৃপক্ষের। 2030 সন নাগাদ যখন এই শিল্পনগর বাস্তবায়নটা শেষ হবে তখন এখানে মিনিমাম 25 থেকে 30 বিলিয়ন ডলারের বিনিয়োগ হবে এবং এখানে কমপক্ষে 15 লক্ষ মানুষের সরাসরি কর্মসংস্থান হবে। সবশেষ তথ্য অনুযায়ী বঙ্গবন্ধু শিল্পনগরে চীনের মালিকানাধীন কেমিক্যাল কারখানা, জাপানের স্টিল, ভারতের রং, বাংলাদেশের সুতা তৈরি কারখানা স্থাপনের কাজ চলছে দ্রুত গতিতে। বলতে গেলে অনেকটা গল্পের মতো শোনাবে। এই জায়গায় এক সময় 5 থেকে 10 ফুট পর্যন্ত পানিতে তলিয়ে থাকতো, আর জোয়ার হলে পানির উচ্চতা আরও বেড়ে যেত। কিন্তু সে জলাভূমি এখন 8 থেকে 10 ফুট পর্যন্ত উঁচু করা হয়েছে। আবার এই মাটি আনা হয়েছে বঙ্গোপসাগর থেকে। বঙ্গোপসাগর থেকে আনা নতুন ভূমিতে উঠছে একের পর এক শিল্প কারখানা। বলা হচ্ছে চলতি বছরেই অধিকাংশ শিল্প কারখানা উৎপাদনে যাবে। বঙ্গবন্ধু শিল্পনগর থেকে কমল দে। গ্লোব বায়োটেকের তৈরি টিকা বঙ্গোভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রোটোকল জমা দিয়েছে সিআরও বাংলাদেশ। আমরা এখন সরাসরি সেখানে যাচ্ছি, কর্মকর্তারা সেখানে ব্রিফ করছেন। না, এটা আমাদের যে ক্লিনিক্যাল ট্রায়াল টিম আছেন আপনাদেরকে আসলে ওয়েল ডিফাইন করেছেন। আমাদের প্রধান গবেষক, সহগবেষকও কথা বললেন। আমরা আসলে ওনাদের সাজেশন, প্রোটোকলের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে ঢাকাতে এই ট্রায়ালটা হবে। ঢাকাতেই হবে। না, এটা হসপিটালে তো অবশ্যই হবে, কিন্তু কোনো সরকারি হাসপাতালে না। এটা সিআরওর একটা ক্লিনিক্যাল সাইট আছে, সেই সাইটে হবে। এটা আসলে আমরা যখন অনুমোদন পেয়ে যাব তখন আপনারা অবশ্যই জানবেন। ধন্যবাদ। মনিটরিং তো এটা আমাদের যে মনিটরিং অথরিটি আছেন ডিজিডিএ, যারা আমাদেরকে সিআরও হিসাবে পারমিশন দিয়েছেন, অবশ্যই ওনারা মনিটর করবেন। আর আপনারা তো তার মানে হচ্ছে আপনারা আলাদা সাইটে করছেন, ওখানে আপনাদের নিজস্ব ব্যবস্থাপনায় সব ফ্যাসিলিটি থাকবে। অবশ্যই। এখানে আমি একটু সংযুক্ত করি। এখানে একটি ডাটা সেফটি ম্যানেজমেন্ট বোর্ড থাকছে, এখানে একটি ফার্মাকোভিজিলেন্স টিম থাকছে, এখানে একটি কোয়ালিটি অ্যাসুরেন্স টিম থাকছে। এই যে 57 জনের কথা বললাম, আপনারা 4 জন বিশেষজ্ঞ দেখে মনে করেন না যে 4 জনের কাজ এটি। এর পিছনে কমপক্ষে আরও 30 জন বিশেষজ্ঞই থাকবেন। এখানে আমি একটু পরিচয় করে দিই,
ডক্টর আব্দুর রহিম আছেন, উনি অ্যাসোসিয়েট প্রফেসর লিভার ডিপার্টমেন্ট, আব্দুল মালিক মেডিকেল কলেজ, উনি কোয়ালিটি অ্যাসুরেন্সের দায়িত্বটা পালন করবেন। আমি আরেকটু বলে নিই, ডক্টর মহিউদ্দিন আছেন, ডক্টর আসিফ আছেন, তারা কিন্তু এই ট্রায়াল ড্রাগ ডেভেলপমেন্টে জড়িত ছিলেন। সো ইটস এ ম্যাসিভ ওয়ার্ক যেটা করা হবে। এখানে তো সবাই আসতে পারিনি, আমরা আজকে জমা দিতে এসেছি, কিন্তু এটা ইন্টারনালি রেগুলেশনের জন্য মানে ভিজিলেন্স থাকবে, আর ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ভিজিলেন্স তো থাকবেই, আর নিশ্চয়ই আপনারাও থাকবেন। গ্লোব বায়োটেকের উদ্ভাবিত করোনার ভ্যাকসিন আজ ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য যে প্রোটোকল সেটি জমা দেওয়া হয়েছে সে বিষয়ে কথা বলছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। গত 10 বছরের রেকর্ড ভাঙা তুষারপাত হয়েছে সুইডেনে। কয়েকদিনে বিভিন্ন এলাকায় 50 থেকে 70 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়। দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধের পাশাপাশি জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। শুভ্র তুষারে ছেয়ে গেছে সুইডেনের পথঘাট। গাছপালার ডালে, বাড়ির ছাদে পার্ক করে রাখা গাড়ির উপর জমে আছে বরফ। 10 বছরের রেকর্ড ভাঙা তুষারপাতে স্থবির দেশটি জনজীবন। বিভিন্ন অঞ্চলে 50 থেকে 70 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে গত কয়েকদিনে। এতে হাড় কাঁপানো শীতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এবছর যে পরিমাণ তুষারপাত হইতেছে, গত 10 বছরে এই ধরনের তুষারপাত হয় নাই। রাস্তাঘাট প্রায় চলাচল করা খুব কষ্টকর হয়ে দাঁড়াইছে। কোনো মানুষ নাই, টুরিস্ট তো নাই, 2-4 জন লোকাল লোক যা ছিল ওইটাও ঠান্ডার যন্ত্রণা বাইরে আইতেছে না। দুর্যোগ মোকাবেলায় দেশটির বিভিন্ন অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বছরের এই সময়টা সুইডেনে শীত এবং তুষারপাত সাধারণ ঘটনা হলেও এবারে তীব্র শীত এবং প্রবল তুষারপাত জনজীবনে নেমে এসেছে স্থবিরতা, যা গত 10 বছরের রেকর্ড ভঙ্গ করেছে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। দেখছেন সময় সংবাদ। বিপিএল এর খবর। লিগের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দু দলের ম্যাচটি শুরু হবে রাত 8টায়। দীর্ঘদিন পর প্রিমিয়ার লিগে মাঠে নামতে যাচ্ছে দুদল। এর আগে ফেডারেশন কাপ দিয়ে ঘরোয়া ফুটবলে ফিরেছে এই দুদল। এছাড়া এদের শেষ দেখাও হয়েছে ফেডারেশন কাপেই। সেই ম্যাচে আরামবাগকে 1-0 গোলে হারিয়েছে মোহামেডান। এর আগেও 4 দেখাও সাদা কালো জার্সিধারীরা জিতেছে 2 ম্যাচে, আর আরামবাগ জিতেছে 1টি ম্যাচ, বাকি 1টি ড্র হয়েছে। তাই এই ম্যাচে পরিসংখ্যান কথা বলছে শনলেনের মোহামেডানের পক্ষে। আছেন 3 বিদেশি রিক্রুট নাগাতা, ডায়াবেট ও মাউনজির। জয় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গ্লোব বায়োটেকের করোনার টিকা বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রোটোকল জমা। অনুমোদন পেলেই পরীক্ষামূলক প্রয়োগ শুরু। সিনেমা শিল্পকে বাঁচিয়ে রাখতে হচ্ছে 1000 কোটি টাকার ফান্ড, জানালেন প্রধানমন্ত্রী। 31 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে দেওয়া হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।